সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে থাকার জন্য। তো বন্ধুরা, বান্দরবান অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি জয়নবরা বেগম, প্রধান শিক্ষক, অশ্বতী ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম, বান্দরবান। তো আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সবসময় সেটাই কামনা করি। আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম খেয়াল আছে? ধন্যবাদ। আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে এসেছি। তো গত ক্লাসে আমরা আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা তার আগে একটা কথা বলে রাখি, বই, খাতা এবং কলম অবশ্যই সাথে রাখবে, না নিয়ে থাকলে ঝটপট নিয়ে নাও। তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমাদের পরিবেশ নিয়ে পড়েছিলাম। আমাদের পরিবেশের জীব জড়ের উপর কিভাবে নির্ভরশীল। আমাদের পরিবেশে যে দুটি কি জড় এবং জীব এবং জড়, তো এই উপাদান জড়ের উপর জীব কিভাবে নির্ভরশীল বেঁচে থাকার জন্য, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, আজকেও আমাদের পরিবেশ অধ্যায়ের প্রথম অধ্যায়, আমাদের পরিবেশ এর দ্বিতীয় ক্লাস, আমাদের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে জীব সম্পর্কে পড়েছিলাম। জীব বেঁচে থাকার জন্য জড়ের উপর কিভাবে নির্ভরশীল। আচ্ছা, আজকে আমরা জীব সম্পর্কেই পড়ব। তবে জীব দুইটা ভাগে বিভক্ত, তোমরা নিশ্চয়ই জানো। ধন্যবাদ বন্ধুরা। জীব দুই ভাগে বিভক্ত। আচ্ছা, তার আগে আমরা যে এই জীব এবং জড়, দুঃখিত, এই যে জীব যে দুইটা ভাগে বিভক্ত, এটা একটু জানি আগে। জীব একটা হচ্ছে উদ্ভিদ, আরেকটা হচ্ছে কি প্রাণী। তাহলে জীবকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে উদ্ভিদ, আরেক হচ্ছে প্রাণী। তাহলে দুইটাই কি জীব। উদ্ভিদ গাছপালা, উদ্ভিদ মানে কি গাছপালা, লতা পাতা। উদ্ভিদ কারা? গাছপালা, লতা পাতা, ঘাস ইত্যাদি। এগুলো কি উদ্ভিদ। তাহলে আর প্রাণী কি? এই উদ্ভিদও কি জীব, আর প্রাণীও জীব। তার মানে উদ্ভিদেরও জীবন আছে, প্রাণীরও জীবন আছে। আচ্ছা, আমরা উদ্ভিদ জানলাম। প্রাণী কি? এই যে আমরা প্রাণী, মানুষ, তারপরে গরু, ছাগল, হ্যাঁ, তারপর আর কি হাঁস, মুরগি, মাছ। এক কথায় যারা চলাচল করতে পারে। এক কথায় কি? যারা চলাচল করতে পারে, চলাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে, এরা হচ্ছে কি প্রাণী। আর উদ্ভিদ হচ্ছে গাছপালা, লতাপাতা, ঘাস। এরা যেখানেই থাকে, মাটিতে থাকুক, পানিতে থাকুক, তারা এক জায়গাতে অবস্থান করে, অথচ তারা কি, তাদের প্রাণ আছে, তারাও খাবার খায়।
বেঁচে থাকে, মৃত্যু হয়, তাহলে আমরা এখন জীবকে কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে উদ্ভিদ এবং আরেকটা হচ্ছে প্রাণী। এখন এই যে জীবের 2টা অংশ, উদ্ভিদ এবং প্রাণী, আজকে আমরা জানব উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। আমরা গত ক্লাসে পড়েছিলাম জীব বেঁচে থাকার জন্য জড়ের উপর কিভাবে নির্ভরশীল। এখন সেই জীবের মধ্যে আবার 2টা ভাগ, কি? উদ্ভিদ এবং প্রাণী। এই উদ্ভিদ এবং প্রাণী তারা বেঁচে থাকার জন্য একে অপরের উপর কিভাবে নির্ভরশীল, আমরা বন্ধুরা আজকে এই বিষয়টা জানবো। তাহলে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, কি? আমাদের আজকের প্রশ্ন হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। তো বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং এই প্রশ্নের উত্তরটা জানতে চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবে এবং খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। তাহলে এখন এই যে উদ্ভিদ এবং প্রাণী 2টা ভাগ, কি? উদ্ভিদ এবং প্রাণী। এই যে উদ্ভিদ, তাই না? আরেকটা হচ্ছে কি? প্রাণী। তাহলে আমরা আজকে জানবো এই উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। আচ্ছা, এখন এর আগে আমরা একটা কি দেখব? ছবি দেখব। একটা ছবি দেখব। দেখি তো, একটু খেয়াল করে দেখো এই ছবিতে কি কি দেখা যাচ্ছে। বন্ধুরা এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, কতগুলো গাছপালা দেখা যাচ্ছে, পাখি, বানর, এই যে এখানে পাখি বাসা বেঁধেছে, তারপরে গরু দেখা যাচ্ছে, নিচে ঘাস আছে, কাঠবিড়ালি ফল খাচ্ছে, তারপরে প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে, তারপরে এখানে গাছের গোড়ায় আবার গরুর গোবর পড়ে আছে, এখানে গাছের কোটরে কি আছে? পেঁচা আছে। আচ্ছা, তারপরে আবার কি আছে? আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি পাখি কি করছে। পাখি ঠোঁটে করে এই গাছ থেকে ফল নিয়ে যাচ্ছে। তো ফলটা কেন নিয়ে যাচ্ছে? সে হয়তো খাবে, খাওয়ার পরে কি হবে? সে বীজটা যেখানে সেখানে ফেলে রাখবে বা পড়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে বানর কোথায়? গাছের উপর বসে আছে। বানর তো গাছে গাছেই থাকে, তাই না? আচ্ছা, তারপরে পাখি বাসা বেঁধেছে, সেখানে বাচ্চা দিয়েছে। এই যে গাছের কোটরে পেঁচা, কারণ এখানেই তার ঘর। পেঁচারা তার বাসা কোথায় করে? এরকম গাছের কোটরে। আর পাখিরা করে কোথায়? গাছের ঢালে। তারপরে গরু কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। কাঠবিড়ালি ফল খাচ্ছে। কাঠবিড়ালিও গাছে গাছে ঘুরে বেড়ায় বানরের মতো, তাই না? আর গাছ থেকে ফল খায়। তারপরে এখানে প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে, ফুলে ফুলে উড়ে বেড়ায়, ফুলের মধু খায়। তারপর কি করে? এক ফুল থেকে আরেক ফুলে উড়ে গিয়ে পরাগায়ন করে। পরাগায়ন করে ফুল থেকে ফলে রূপান্তরিত হতে সহযোগিতা করে। তাহলে বন্ধুরা আমরা
এই ছবিটা দেখলাম। এখন আরো একটা ছবি দেখি আমরা। দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে গরু গাছ, আগের ছবির মতোই গরু গাছ আছে, গোবর দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে একটা মরা পশু পড়ে আছে, মরা পশুর হাড়গোড় পচা অংশ পড়ে আছে। তাহলে এই যে গাছ কি করছে, গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। গাছ কি দেয়? অক্সিজেন দেয়। তাহলে গাছ যে অক্সিজেন দেয় সেটা এই যে গরু, গরু গরু কি? আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এই গরু কি? এই গরু, গরু হচ্ছে প্রাণী। গরু কি? প্রাণী। আর এই গাছ কি? উদ্ভিদ। গাছ উদ্ভিদ। আচ্ছা, এই যে উদ্ভিদ কি করছে? অক্সিজেন দিচ্ছে, আর সেটা কে নিচ্ছে? গরু কি করছে? গরু খাবার হিসেবে এই অক্সিজেনটা গ্রহণ করছে। আবার এই গরু কি করে? গরু হচ্ছে প্রাণী। এই প্রাণী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, এই প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড কে গ্রহণ করছে? উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করছে। তাহলে তারপরে কি দেখা যাচ্ছে? এই যে এখানে গোবর, গরুর গোবর দেখা যাচ্ছে। এই গোবরটা কোথায়? আচ্ছা, গরু কি খাচ্ছে? আবার ঘাস খাচ্ছে। তার খাবার হিসেবে গরু, প্রাণী, এই উদ্ভিদ, ঘাসও কিন্তু উদ্ভিদ, এই ঘাস তার খাবার হিসেবে প্রাণী খাবার হিসেবে গ্রহণ করছে। আবার সে কি করছে? যেই গোবর খাওয়ার পরে যেই গোবর মাটিতে পড়ে আছে, সেই মাটি বৃষ্টির পানিতে মিশে তখন সবখানে যখন ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন সেই ঘাসে, সেই গোবরের পুষ্টি উপাদান এই ঘাসের সাথে মিশে যাবে বা গাছের গোড়ায় পড়ে যাবে। তখন তারা সেটাকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে তারা তাদের কি করবে? তাদের জন্য একটা খাবার পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। আচ্ছা, আরো হচ্ছে এই যে পশু, মরা পশু পড়ে আছে, সেই মরা পশুর পচা অংশটা যখন মাটিতে অনেক দিন থাকে তখন সেটা পচে গিয়ে সেটাও কি পুষ্টি উপাদান হিসেবে, উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে তারা গ্রহণ করে। আবার এদিকে দেখা যাচ্ছে গরু কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। তাহলে ঘাস কি? উদ্ভিদ, আর গরু প্রাণী। গরু ঘাস খাচ্ছে। তারপরে আবার গরু, আমরা গরুর দুধ খাই। গরুর দুধ কারা খায়? প্রাণী। তাহলে গরু যদি ঘাস না খায় তাহলে সে দুধ দিতে পারবে না। দুধ না দিলে আমরা দুধ খেতে পারবো না। সেক্ষেত্রে আমরা কিন্তু পরোক্ষভাবে এই যে উদ্ভিদের উপরই নির্ভরশীল। মানুষও প্রাণী আর গরুও প্রাণী। তাহলে আমরা সবাই কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, আশা করি তোমরা ছবি দেখে বুঝতে পেরেছ আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর কিভাবে নির্ভরশীল। তাহলে আমাদের আজকের প্রশ্ন ছিল কি? উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। তাহলে আমরা এই যে উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী, আমরা ছবিতে কি দেখেছিলাম? যে প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? খাবারের জন্য কি খাচ্ছিল? গরু কি খাচ্ছিল? ঘাস খাচ্ছিল। বা আমরা কি খাচ্ছিলাম? দুধ খাচ্ছিলাম ছবিতে। এছাড়াও মানুষ কিন্তু কি করে? এই যে আমরা ফলমূল খাই, তারপরে ভাত খাই। প্রতিদিন আমরা মাছে ভাতে বাঙালি। এই যে ভাত খাই, ভাতটা কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে আসে। শস্য,
তাহলে শস্য এক ধরনের উদ্ভিদ। তাহলে এই যে ভাত, তারপরে ডাল, হ্যাঁ, ফলমূল সব কিছু খায়। আবার গরু বা অন্যান্য প্রাণীরাও কি খায়? ফলমূল খায়, ঘাস খায়। তাহলে প্রাণীরা কিসের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল? খাবারের জন্য। খাবারের জন্য নির্ভরশীল। তারপরে আমরা আর কি দেখেছিলাম? যে পাখিও খাচ্ছে, ফল খাচ্ছে, বা আচ্ছা যা হোক, আমরা এটুকু বুঝলাম যে প্রাণী তার খাবারের জন্য কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। এরপরে যে আমরা যে শ্বাস প্রশ্বাস চালাই, শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণ করার সময় আমরা কি নিই? বাতাস থেকে অক্সিজেন নিই। এই অক্সিজেন কারা ত্যাগ করে? উদ্ভিদ ত্যাগ করে। তাহলে শ্বাস গ্রহণের জন্য শ্বাস গ্রহণের জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করে। এছাড়া আবার উদ্ভিদের বিভিন্ন অংশ কিন্তু মানুষ খাবার হিসেবে খায়। হ্যাঁ, যেমন শাক, আমরা শাক খাই না? শাকের মধ্যে পাতা, তারপরে শাকের এই যে ডালগুলো, কাণ্ডগুলো, হ্যাঁ, শাখা প্রশাখা সবকিছু কিন্তু আমরা খাই। তারপর তোমরা জানো কিনা জানি না, কলা গাছের মাঝখানের যে নরম অংশ, সেটাও কিন্তু রান্না করে খায়। এরকম আরো অনেক গাছের বিভিন্ন, যেমন বাঁশ, হ্যাঁ, বাঁশকুড়াল নামে একটা সবজি আছে, যে এটা পুরোটাই বাঁশ, তাহলে বাঁশের কচি অংশ আর কি। তো যাই হোক, এভাবে আমরা গাছের বিভিন্ন উদ্ভিদের ডালপালা, পাতা, ফল, এগুলো আমরা খাবার হিসেবেও খাই। তাহলে শ্বাস গ্রহণের কাজেও আমরা কি করি? ব্যবহার করি। তারপরে আমরা ছবিতে আরে কি দেখেছিলাম? কাঠবিড়ালি কোথায় থাকে? গাছে গাছে ঘুরে বেড়ায়, বানর গাছে থাকে, তারপরে পাখি বাসা বেঁধেছে, তারপরে কি পেঁচা গাছের কোটরে তার বাসা করেছে। তাহলে তারা কোথায় থাকে? তাদের বাসস্থান কোথায়? উদ্ভিদে। আচ্ছা, তাহলে বাসস্থানের জন্য এগুলো হচ্ছে মানে মানুষ ছাড়া অন্যান্য প্রাণী, যেমন গরু এবং মানুষ, গরু, ছাগল, মানুষ, এরা কোথায় থাকে? তাদের নির্দিষ্ট, তাদের জন্য গরুর জন্য কি বানাতে হয়? গোয়াল ঘর বানাতে হয়। ছাগলের জন্য একইভাবে ঘর বানাতে হয়। আর মানুষ থাকে কোথায়? ঘরে। তাহলে এই যে ঘরগুলো বানাতে হবে, মানুষ যখন ঘরে থাকে, ঘরটা বানানোর সময় কিন্তু কাঠের প্রয়োজন হয়। হ্যাঁ, ইট দিয়ে যারা তৈরি করে, তারা হয়তো বলতে পারে যে আমরা তো ইটের ঘরে থাকি। ইটের ঘরে থাকলেও কিন্তু দরজা তৈরি করতে বা অনেক সময় অনেকে জানালাও ব্যবহার করে, এখানে কাঠ দরকার হয়। তাছাড়া এই যে ইটের ঘরটা তৈরি করার সময় কিন্তু এই কাঠের সহযোগিতা অবশ্যই লাগে। আর তাছাড়া তো কাঠের তৈরি ঘর, বাঁশের তৈরি ঘর, এখানে তো মানুষ থাকেই। তাহলে আর এটা কি বোঝাচ্ছে? মানে একদম সরাসরি গাছে যারা থাকে, কাঠবিড়ালি, বানর, বিভিন্ন রকমের পাখি, হ্যাঁ, বাসস্থানের জন্য। তারপরে আর মানুষের ক্ষেত্রে বাসস্থান তৈরিতে, বাসস্থান তৈরিতেও প্রাণী কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, আমরা আশা করি এই বিষয়টা পরিষ্কার করে বুঝতে পেরেছি, প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল বেঁচে থাকার জন্য প্রতিদিন বিভিন্নভাবে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। আরও বিভিন্নভাবে কিন্তু আমরা উদ্ভিদের উপর
নির্ভরশীল। এখন জানলাম উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা। তাহলে প্রাণীও উদ্ভিদের উপর নির্ভরশীল, এই বিষয়টা একটু আমরা দেখি। উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। এই যে খাবারের জন্য প্রাণী যেমন উদ্ভিদের উপর নির্ভরশীল, ঠিক তেমনি ভাবে উদ্ভিদ কিসের উপর নির্ভরশীল? প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদও কিভাবে নির্ভরশীল? যেমন উদ্ভিদ কি করছে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। কার্বন ডাই অক্সাইড না, আর কি করছে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে না, প্রাণী ত্যাগ করছে কার্বন ডাই অক্সাইড, আর উদ্ভিদ ত্যাগ করছে অক্সিজেন। উদ্ভিদ ত্যাগ করছে অক্সিজেন। আর এই যে প্রাণী যেটা কার্বন ডাই অক্সাইড যেটা ত্যাগ করছে সেটা উদ্ভিদ খাবার হিসেবে গ্রহণ করছে। তাহলে খাবারের জন্য উদ্ভিদ কার উপর নির্ভরশীল? প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে ঠিক একইভাবে আমরা কি বলতে পারি? খাবারের জন্য আচ্ছা, খাবারের জন্য উদ্ভিদ কিসের উপর নির্ভরশীল? প্রাণীর উপর নির্ভরশীল। তারপরে যখন এই যে গরুর গোবর কি হচ্ছে? বৃষ্টির পানিতে মিশে উদ্ভিদের গোড়ায়, গাছের গোড়ায় পড়ে, সেটা পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করছে, বা মরা পশু পাখি মাটির সাথে মিশে সেটাও পুষ্টি উপাদান হিসেবে উদ্ভিদ গ্রহণ করছে। তাহলে পুষ্টি উপাদানের জন্য খাবার, এক কথা, বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই, কিন্তু পুষ্টিকর খাবার এটা কি? সুস্থ থাকার জন্য। ঠিক একইভাবে উদ্ভিদ বেঁচে থাকার জন্য কি গ্রহণ করছে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। আবার সে সুস্থ থাকার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, সবল থাকার জন্য তার পুষ্টি উপাদান প্রয়োজন। তাহলে সেটা কোত্থেকে পাচ্ছে? প্রাণীর কাছ থেকে পাচ্ছে। এটা কি? পুষ্টি উপাদান। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ কিসের উপর নির্ভরশীল? প্রাণীর উপর নির্ভরশীল। তারপরে এই যে প্রজাপতি কি করছে? ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে, ছবিতে আমরা দেখলাম। তাছাড়া আমরা এমনিতেও দেখি প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়ায়, সে তার খাবারও খায়। দেখো, প্রজাপতি প্রাণী, সে কি করছে? ফুলে ফুলে উড়ে বেড়িয়ে তার খাবার খাচ্ছে, পাশাপাশি সে কি করছে? উদ্ভিদের পরাগায়নে সাহায্য করছে। তাহলে আমরা কি বলবো? পরাগায়নের জন্য। পরাগায়নের জন্য তাহলে এই যে পরাগায়ন, সে এক ফুল থেকে আরেক ফুলে উড়ে গিয়ে কি করছে? পরাগায়ন হচ্ছে ফুল থেকে ফলে ফলের হতে সাহায্য করা। তাহলে পাখি, এটা এই কাজটা পাখি করে, প্রজাপতি করে, ভোমরা করে, হ্যাঁ, এদের কাজকে পরাগায়ন করা। তারপরে কি আরেকটা কি দেখলাম? একটা পাখি ঠোঁটে করে কিছু ফল নিয়ে যাচ্ছে, সে ফলগুলো খাবে, সে খাওয়ার পরে বীজটা এখানে সেখানে ছড়িয়ে পড়বে। তাহলে যেখানে ছড়িয়ে পড়ে সেখানে কি হবে? ওই বীজ থেকে চারা গজাবে। তাহলে এই যে পাখির সাহায্যে, ঠিক একইভাবে পাখি যেমন করে আমরাও করি। অনেক সময় আম, জাম, তারপরে বিভিন্ন ধরনের ফল খেয়ে কি করি? আমরা হাঁটতে হাঁটতে অনেক সময় স্কুলে যাওয়ার সময় খাই, তাই না? আচ্ছা, খেয়ে কি করি? আমরা যেখানে সেখানে বিচিটা ফেলে দিই। আচ্ছা, এই যে ফেলে দেয়া, এখানে কিন্তু আমরা কার উপকার করছি? উদ্ভিদের উপকার করছি। মানে উদ্ভিদের বিস্তরণে
সাহায্য করছি, মানে যেখানে সেখানে অনেকগুলো গাছ উঠতে আমরা সাহায্য করছি, সেটা কিন্তু আমরা অজান্তেই করছি। এছাড়া যখন গাছ বড় হয়, সেখানে ফল পাকে বা ফুল থেকে বীজ হয়, যখন গাছটা মরে যায় বা ওই বীজগুলো যেখানে সেখানে পড়ে, সেখানে অনেকগুলো কি হয়, চারা হয়। এই যে বিভিন্নভাবে যে গাছগুলো বেড়ে যাচ্ছে বা অনেকগুলো চারা উঠছে, চারাগুলো আবার বড় হবে, সেখান থেকে আবার আমরা কি পাবো, সুবিধা পাবো। এই যে এটাকে বলে বিস্তরণ। এটাকে কি বলে, উদ্ভিদের বিস্তরণ। তাহলে আমরা কি বলবো, এই বিস্তরণের জন্য উদ্ভিদ কিসের উপর নির্ভরশীল, প্রাণীর উপর নির্ভরশীল। তো বন্ধুরা, এই যে আমি একটু আলাদা করে বোঝার জন্য এইভাবে দিলাম, এই অংশ হচ্ছে উদ্ভিদ আর এই অংশ হচ্ছে প্রাণী। আমরা এতক্ষণ কি আলোচনা করলাম, যে প্রাণী কিভাবে তার বেঁচে থাকার জন্য কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে বা নির্ভরশীল। আমরা আবার একটু পড়ি, খেয়াল করো। খাবারের জন্যে প্রাণী তার খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে যেমন ফলমূল, শস্য, গাছের কাণ্ড, বিভিন্ন গাছের কাণ্ড, পাতা, ফুল, ফুলও কিন্তু খাই আমরা। হ্যাঁ, কিভাবে খাই, এই যে মিষ্টি কুমড়ার ফুল একদম হলুদ রঙের, অনেক মজার একটা জিনিস। এটা অনেক মজা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, তারপরে আচ্ছা চপ করে খাওয়া যায়, যা হোক বিভিন্নভাবে খাওয়া যায়। তারপরে কচু গাছের ফুলও কিন্তু আমরা খাই, যদিও এটা শাক হিসেবে খাই, এটাও কিন্তু ফুল। এভাবে আমরা অনেক খাবার খাই, যার জন্য আমাদেরকে উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। তারপরে হচ্ছে শ্বাস গ্রহণের জন্য, কেননা আমরা যেটা গ্রহণ করি, শ্বাসকার্যে যেটা গ্রহণ করি, সেটা উদ্ভিদই ত্যাগ করে আমাদের জন্য। তাহলে আমরা কিসের উপর নির্ভরশীল, উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে বাসস্থানের জন্য যে বিভিন্ন কাঠবিড়ালি, বানর, পাখি, হ্যাঁ, এরা কোথায় থাকে, গাছের উপরে থাকে, তাদের ঘর তৈরি করে গাছের উপরে থাকে। তারপরে কি, বাসস্থান তৈরিতে মানুষ বা অন্যান্য প্রাণী আবার বাসস্থান তৈরিতে কিসের প্রয়োজন হয়, উদ্ভিদের প্রয়োজন হয়। তাহলে আমরা বেঁচে থাকতে হলে আমরা প্রতি ক্ষেত্রে অবশ্যই কিসের উপর নির্ভরশীল, উদ্ভিদের উপর নির্ভরশীল। এখন উদ্ভিদ ঠিক একইভাবে আমরা যেমন খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, ঠিক একইভাবে উদ্ভিদও প্রাণীর উপর নির্ভরশীল। ওই যে আমরা যেটা ত্যাগ করি সেটা তারা খাবার হিসেবে গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড। এরপরে কি, পুষ্টি উপাদানের জন্য, হ্যাঁ, উদ্ভিদের ত্যাগ করা মলমূত্র কি হয়, প্রাণীর ত্যাগ করা মলমূত্র উদ্ভিদের খাবার হিসেবে বা পুষ্টি উপাদান হিসেবে, এমনকি পচা অংশও, মরে যাওয়ার পরে পচা অংশও উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তারপরে পরাগায়নের জন্য, ফুল থেকে ফল হবে, ফল থেকে বীজ হবে, বীজ থেকে আবারও কি হবে, চারা হবে। বিস্তরণের জন্য সেটাও আমরা বিভিন্নভাবে যেখানে সেখানে ফলের বীজ ছড়িয়ে ছিটিয়ে রাখছি আমরা, বা পাখি, হ্যাঁ, বিভিন্ন প্রাণী কি করছে, উদ্ভিদের বিস্তরণে সহায়তা করছে। তাহলে উদ্ভিদের কি হচ্ছে, বংশবৃদ্ধি হচ্ছে। তাহলে এটা বংশবৃদ্ধি বলা যায় আর কি, উদ্ভিদের বংশবৃদ্ধিতে, বা সেটা আমরা কি বলেছি, বিস্তরণের জন্য। তো বন্ধুরা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। এখন তোমাদের জন্য একটা
বাড়ির কাজ থাকবে। সেটা হচ্ছে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। তোমরা লিখে নাও খাতায়, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। এখানে আমি ছোট করে লিখছি, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। কয়টি বাক্যে লিখবে? উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল 5টি বাক্যে লিখো। 5টি বাক্যে লিখো। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের উপর নির্ভরশীল। কয়টি বাক্যে? 5টি বাক্যে লিখো। এই দুটো হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা খাতায় বাড়ির কাজ লিখে খাতাটা সংরক্ষণ করবে এবং স্কুল খুললে তোমাদের টিচারকে দেখাবে। পাশাপাশি যদি সম্ভব হয় ছবি তুলে আমার মেসেজ ইনবক্সে পাঠাও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। তোমরা ভালো থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা। পরিষ্কার পরিচ্ছন্ন থেকো এবং ঘরে থেকো। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো এই কামনা করে আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।